একটা শহরে হঠাৎ করেই শুরু হয় অদ্ভুত রকমের কয়েকটা হত্যাকাণ্ড। ভিকটিমরা প্রথমে অ্যাক্সিডেন্ট করে এবং তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তখন সেই হসপিটালেই খুন করা হয় তাদের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এদেরকে যেদিন হত্যা করা হচ্ছিল সেই দিনটি ছিল তাদের জন্মদিন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন সব খুনগুলো হাসপাতালেই হচ্ছে এবং কেন খুনি ভিকটিমদের জন্মদিনটাকেই বেছে নিচ্ছেন? বন্ধুরা, সাসপেন্স এবং একগাদা রহস্য নিয়ে তৈরি মালায়ালাম থ্রিলার আব্রাহাম ওজলার। প্রচণ্ড ডিপ্রেশনে থাকা আব্রাহাম ওজলারের উপরে দায়িত্ব পড়ে এই জটিল এবং পেঁচানো ক্রাইমের ইনভেস্টিগেশনের। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি পারবে কেসটা সলভ করতে, নাকি হেরে যাবে খুনির বুদ্ধির কাছে? চলুন সেটা জেনে নিই আজকের গল্পের এক্সপ্লেইনের মাধ্যমে। একটু আগে যার কথা বলছিলাম, মানে আব্রাহাম ওজলার, এই লোকটা কেরালা পুলিশের দুর্ধর্ষ একজন অফিসার। মুভির গল্পটা শুরু হয় তাকে দিয়েই। কাজের ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য ওজলার তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে মান্নারের একটা নিরিবিলি কটেজে ছুটি কাটাতে এসেছেন। চারিদিকে সাজানো গোছানো চা বাগান এবং চুপচাপ শান্ত পরিবেশ ওজলার এবং তার পরিবারকে একেবারে মুগ্ধ করে ফেলেছে। কিন্তু প্রথম দিন রাতেই তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেদিন রাতে তার কাছে একটা ফোন আসে। ফোনে তাকে পাশের একটা পুলিশ স্টেশন থেকে জানানো হয় মুন্নারে বেড়াতে আসা দুজন বিদেশি ট্যুরিস্ট খুন হয়েছেন। সে যেন স্পটটা একটু পর্যবেক্ষণ করতে যায়। তাছাড়া তারা ক্ষমাও চায় তার কাছে, কারণ ওজলার ছুটিতে রয়েছেন, তারা সেটা জানেন। বিরক্ত করা হচ্ছে বলে তারা ক্ষমা চায়। ফোন পেয়ে এবার সত্যিই কিছুটা বিরক্ত হন ওজলার, কিন্তু দুজন ব্রিটিশ নাগরিক খুন হয়েছেন শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তবে রাস্তায় থাকতেই ওজলার তার এক জুনিয়রকে ফোন করে। কেন তাকে ছুটিতে থাকা অবস্থায় দায়িত্ব দেওয়া হলো সেটা সে জানতে চায় এবং সেই সাথে তাকে এটাও বলে তার কটেজের ঠিকানা স্থানীয় পুলিশকে কেন দেয়া হয়েছে এবং কে দিয়েছে। ওজলারের এ ধরনের কথায় এবার বেশ অবাক হয় সেই জুনিয়র অফিসার। সে জানায় কাউকে সে ওজলারের নাম্বার দেয়নি, আর সে তো জানেই না ওজলার কোথায় উঠেছেন। জুনিয়রের কথায় এবার একটু থমকে যায় আব্রাহাম ওজলার। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো একটা ফাঁদ। তাকে কটেজ থেকে সরিয়ে দেওয়ার জন্যই এ ধরনের ফোন ট্র্যাপ করা হয়েছে। সাথে সাথে ওজলার তার গাড়ি ঘুরিয়ে কটেজের পথ ধরেন। স্ত্রী এবং কন্যার জন্য মনের ভেতরে প্রচণ্ড রকমের কু ডাকছে তার। কটেজে পৌঁছে ওজলার দেখতে পান মেইন দরজাটা খোলা। ভেতরে ঢুকে প্রতিটা রুম খোঁজার পরেও কোথাও তিনি তার স্ত্রী এবং কন্যাকে দেখতে পান না। তবে ঘরের মধ্যে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। এই অবস্থায় একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েন এই ডিটেকটিভ অফিসার। এরপর দেখা যায় সোফায় ঘুমানো অবস্থায় ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠেছেন আব্রাহাম ওজলার। আর এটা হলো সেই ঘটনার 3 বছর পরে। স্ত্রী কন্যাকে হারানোর পরে ইতিমধ্যে 3টা বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের দুঃস্বপ্ন এখনও ওজলারকে নিয়মিত তাড়া করে বেড়ায়। নিজেকে কিছুটা শান্ত করে ওজলার ল্যাপটপে চোখ রাখেন। ভিনিত নামে একজনের ইন্টারভিউয়ের একটা ভিডিও চালু করেন তিনি এবং মনোযোগ দিয়ে সেই লোকটার কথা তিনি শুনতে থাকেন। ভিনিত একটা ঘটনার কথা বলে চলেছে। ভিনিত বলছে, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম তখন একদিন হোটেলে ড্রাগ নেওয়ার সময় ওজলার আমাকে গ্রেপ্তার করে। তখন আমি ওজলার স্যারের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই সেদিন শোনেননি। উপরন্তু আমার নামেই একটা কেস ফাইল করেন। তার জন্য 5 বছরের জেল হয় আমার। ফলে আমার ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই জেল থেকে বেরিয়ে আমার মনে একটাই ভাবনা কাজ করছিল, সেটা হলো কিভাবে আমি এর প্রতিশোধ নিব। এরপর একদিন আমি ওজলারের গাড়ির পিছু নিই এবং ওজলারকে তার পরিবার সহ একা পেয়ে যাই। যখন বুঝতে পারলাম এই সুযোগটা আর মিস করা ঠিক হবে না, তখন ওজলারকে কল করে কটেজ থেকে কৌশলে সরিয়ে নিয়ে আসি। এরপর তার স্ত্রী এবং মেয়েকে কিডন্যাপ করে পাশের জঙ্গলে নিয়ে যাই। সেখানে দুজনকে মেরে টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে একটা জায়গায় পুঁতে দেই। এই কাজ করার সময় আমি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলাম, আমার এতটুকুই মনে আছে। এরপর যখন আমার হুঁশ ফেরে তখন আপনারা আমাকে ওই জঙ্গল থেকে গ্রেপ্তার করেছেন। বিনীতের এই স্বীকারোক্তির ভিডিও ওজলার গত 3টা বছর ধরে নিয়মিত দেখছেন। 3 বছর আগের সেই রাত্রে বেরিয়ে যাওয়ার পর বিনীত তার কটেজে এসেছিল এবং তার স্ত্রী কন্যাকে ধরে নিয়ে যাওয়ার সময় কটেজের কেয়ারটেকার তাকে দেখে ফেলে। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ শেষ পর্যন্ত বিনীতের ফোন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করে। ফোনের লোকেশনে পৌঁছে পুলিশ বিনীতের গাড়ি থেকে ওজলারের প্রিয়জনদের রক্তমাখা কাপড়, একটা ছুরি এবং একটা কোদাল খুঁজে পায়।
এরপর তার কাছে অনেকবার জানতে চাওয়া হয়েছে ওই লাশ দুটোকে সে কোথায় পুঁতেছে, কিন্তু বিনীত বারবার জানিয়েছে সে রাত্রে ড্রাগের ভারী ডোজ নিয়েছিল সে, তাই তার কিছুই মনে নেই। এরপর রোজলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আজ অবধি সে তার মেয়ে এবং স্ত্রীর লাশ কোথাও খুঁজে পায়নি। প্রতিদিন এই ভিডিওটা দেখতে দেখতে ওজলারের ভেতরটাও এখন অনেকটা পাথরে পরিণত হয়ে গিয়েছে। ট্রমা থেকে বের হতেই পারছিল না সে, এ কারণে বেশ কয়েকবার তাকে ডক্টরের কাছেও যেতে হয়েছে। সেদিন ওজলার নির্ঘুম একটা রাত কাটিয়ে পরের দিন সকালে সেই জেলে গিয়ে পৌঁছায় যেখানে বিনীতকে রাখা হয়েছিল। প্রতি মাসে ওজলার অন্তত একবার হলেও বিনীতের সাথে দেখা করে তার স্ত্রী এবং মেয়ের দেহটা সে কোথায় পুঁতেছে সেটা জানার জন্য। তাছাড়া সে বিনীতের জন্য প্রতিবার বিরিয়ানি নিয়ে যায়, কিন্তু প্রতিবারই বিনীত একটাই কথা বলে। বিনীতের এই কথাগুলো ওজলারের কষ্টগুলোকে আরও বাড়ায়, কিন্তু তারপরেও কোনো মাসেই বাদ দেননি ওজলার বিনীতের সাথে দেখা করতে। এরপরের দৃশ্যপটটা পাল্টে যায়, পুরো নতুন একটা সিকোয়েন্স দেখানো হয় আমাদের। নবীন নামে এক লোক তার কিছু কলিগদের থেকে বিদায় নিয়ে বাসার পথে রওনা হয়েছেন। নবীন যখন রওনা হয়েছে ঠিক তখন হাসপাতালের এক অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে কেউ একজন ফোন দিয়ে জানায় ব্রিজের কাছে তাকে আসতে হবে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে ততক্ষণে দেখা যায় তুমুল বেগে বৃষ্টি পড়তে শুরু করেছে। একটু পর নবীন যখন ঠিক ব্রিজের উপরে রয়েছে তখন পেছন থেকে একটা পিকআপ তাকে ধাক্কা দেয়, আর এতে ভীষণ আহত হয় সে। আহত অবস্থায় নবীন যখন ব্রিজের উপরে পড়ে আছে তখন সেই অ্যাম্বুলেন্সটা তার কাছে এসে পৌঁছায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। এই ব্যাপারটা কি হলো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নবীনকে অ্যাক্সিডেন্ট করার আগেই তার সেই খবরটা কেউ অ্যাম্বুলেন্সকে জানিয়ে দিয়েছিল। অদ্ভুত না বিষয়টা? চলুন কাহিনীর সামনের দিকে এগোই। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার দেখতে পায় নবীনের আঘাত বেশ মারাত্মক, তাই তার অপারেশন করা হয়। নবীনের এই অবস্থার খবর শুনে তার স্ত্রী হসপিটালে এসে পৌঁছায়। সেদিন রাতটা ভালোভাবেই পার হয়, তবে পরের দিন ডাক্তার নবীনকে পরীক্ষা করে দেখতে পায় তার এক পাশটাই কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু ডাক্তার নবীনের স্ত্রীকে আশ্বস্ত করে বলে এ ধরনের কেসে এটা সচরাচর ঘটে থাকে, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আসলে সেদিনটা ছিল নবীনের জন্মদিন, তাই তার স্ত্রীর মন বেশ খারাপ হয়ে যায় এটা শুনে। কিন্তু তারপরেও নবীনের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা কেক নিয়ে সে যখন হাসপাতালের কেবিনে ঢুকতে যাবে তখন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে চিৎকার করে ওঠে সে। তার চিৎকারে আশেপাশে সবাই দৌড়ে নবীনের রুমে চলে আসে এবং তারাও কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর আব্রাহাম ওজলার তার একটা টিম নিয়ে হাসপাতালে এসে পৌঁছায়। ডাক্তাররাই তাকে খবর দিয়েছে, আর ডাক্তারের সাজেশনে সে সম্প্রতি তার কাজে ফিরেছে। যা হোক, দেখা যায় বিছানার উপরে নবীনের নিথর দেহটা পড়ে আছে। তার ডান ওর নিচে একটা বড় ধরনের ক্ষত, সেখান থেকে রক্ত পড়ছে অনেকক্ষণ ধরে। প্রচণ্ড রক্তক্ষরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে নবীনের। ক্রাইম সিন পর্যবেক্ষণের সময় নবীনের বেডের নিচ থেকে ওজলার একটা ট্যাবলেটের মতো কিছু খুঁজে পায়। এটাকে ফরমালিনের কঠিন অবস্থাও বলা যেতে পারে। সাধারণত কোনো গন্ধকে ঢাকা দেওয়ার জন্য এগুলো খুনি অনেক সময় ব্যবহার করে। চারিদিকটা এরপর আরও ভালো করে দেখার সময় নবীনের মাথার কাছে একটা নোট দেখতে পায় ওজলার, যেখানে দুটো গোলাপ আঁকা রয়েছে এবং তার পাশে লেখা আছে তোমার জন্মদিন উদযাপন করা হলো না, হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমে উরুর কাছে কাটা এবং পরবর্তীতে বার্থডে উইশ কার্ড। বিষয়টা ভীষণ অদ্ভুত, তাই পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করে। প্রথমেই নবীনের চিকিৎসকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাক্তারকে জিজ্ঞাসাবাদের পরে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয় যে নবীনকে হাসপাতালে নিয়ে এসেছিল। এবার ড্রাইভার একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়, সেটা হলো তাকে যে নাম্বার থেকে ফোনটা দেয়া হয়েছিল সেটা ছিল মিডিল ইস্টের একটা নাম্বার। এই তথ্যটা নোট করা হয়। এরপর তলব করা হয় মায়াকে, মানে মৃত নবীনের স্ত্রীকে। সবশেষে হাসপাতালের এক্সিকিউটিভ অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউই কাজে লাগতে পারে এমন কোনো তথ্যই দিতে পারে না। পরের দিন নবীনের পোস্টমর্টেম রিপোর্ট থেকে ওজলার জানতে পারে নবীনের শরীরের সবথেকে বড় ধমনীতে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল তার, যার ফলে মৃত্যু হয় নবীনের। কিন্তু যেভাবে তার ক্ষতটা তৈরি করা হয়েছে সেটা সাধারণ কোনো মার্ডারারের পক্ষে সম্ভব নয়। এ সময় ফরেন্সিক ডাক্তার তাকে বলে কোনো একজন দক্ষ ডাক্তারের পক্ষেই এটা করা সম্ভব। খুনি মেডিকেল প্রফেশনাল কেউ এবং অ্যানাটমিক বিষয়ে খুব ভালো জ্ঞান রয়েছে তার। ফরেন্সিক থেকে ফিরে ওজলার এবং তার টিম রুটিন ওয়ার্ক শুরু করে। নবীন যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল
তার আশেপাশের মানুষদের কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটারও জানার চেষ্টা করা হয়, কিন্তু কাজের কোনো কিছুই ওজলার জানতে পারে না। এরপরে আরেক দিন রাতে ঘটে আর একটা ঘটনা। বাইকে যাওয়া এক লোকের উপরে হঠাৎ কিছু সন্ত্রাসীর অ্যাটাক করে, তাকে প্রচণ্ড আহত করা হয়। আর ঠিক সেই সময় সেখানে একটা পিক আপ এসে দাঁড়ায়, আর এটা ছিল সেই পিক আপ যার ধাক্কায় নবীন আহত হয়েছিল। পিক আপ থেকে মাস্ক পরা এক লোককে নেমে আসতে দেখা যায়, আর তাকে দেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেই মাস্ক পরা লোকটা আহত বাইকারকে উদ্ধার করে হসপিটালে এসে পৌঁছায়, কিন্তু হসপিটালের গেটে তাকে নামিয়ে দিয়ে চলে যায় পিক আপ। কয়েকজন নার্স অদ্ভুত এই বিষয়টা খেয়াল করে সেই লোকটাকে ধরে হসপিটালের ভেতরে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর দেখা যায় হাসপাতালের বিদ্যুৎ চলে গিয়েছে, আর এর মধ্যে আবছা আলোয় সার্জনের ড্রেস পরা এক লোককে হাতে একটা ব্যাগ নিয়ে হেঁটে আসতে দেখা যায়। লোকটা সেই আহত রোগীর কাছে গিয়ে পৌঁছায়। এরপর তার ব্যাগ থেকে একটা স্কালপেল বের করে লোকটার পায়ে নবীনের মতোই একটা গভীর ক্ষত তৈরি করে। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় কি ঘটে এই হতভাগ্য লোকটার ভাগ্যে। পরের দিন হতভাগ্য মানুষটার ডেড বডি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। যথারীতি ওজলার তার টিম নিয়ে চলে আসেন হসপিটালে। এবারও ভিকটিমের মাথার পাশ থেকে পাওয়া যায় একটা নোট, আর তাতে লেখা রয়েছে, মন খুলে হাসা বন্ধ হোক, হ্যাপি বার্থডে। কার্ডটা হাতে নিয়ে ওজলার বলে, আমার মনে হয় না নবীনের মতো আজ এই লোকটা জন্মদিন, কারণ নিচে টু ইউ লেখা নেই। এ সময় এক পুলিশ ভিকটিমের আইডি চেক করে জানায় সত্যিই আজ তার জন্মদিন নয়। হত্যাকাণ্ডের সব কিছু আগের মতোই, শুধু ক্রাইম সিন এবং হসপিটালটা এবার আলাদা। তো এরপরে হাসপাতালের সিসিটিভি ফুটেজগুলো চেক করা হয়। দেখা যায় ভিকটিমকে যে হাসপাতালে এনেছিল তার হাঁটার ভঙ্গি এবং সার্জনের পোশাক পরা লোকটার ভঙ্গি একেবারেই আলাদা। এতে ওজলার বুঝতে পারে খুনের সাথে একজন না, দুজন জড়িত। এরপর সেই গাড়িটা যেখানে যেখানে গিয়েছে সেসব জায়গার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে চেক করা হয়। সব বিশ্লেষণের পরে ওজলার কয়েকটা বিষয় নিশ্চিত হয়। এই পিকআপে থাকা দুজন লোক খুনগুলো করছে, এবং তারা ডেড বডির পাশে যে বার্থডে কার্ড রেখে যাচ্ছে তার একটা অর্থ অবশ্যই আছে। এই কার্ডগুলো দিয়ে খুনি এমন কিছু আমাদেরকে বলতে চাইছে যেটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। এরপর দিন ওরা সাজিমোহন নামে দ্বিতীয় ভিকটিমের বাড়িতে গিয়ে পৌঁছায়। সাজিমোহনের মা ছেলের মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিল। শোকার্ত অবস্থাতেই তার কাছে ওজলার সাজিমোহনের বিষয়ে কিছু কথা জানতে চায়, কিন্তু মহিলা তেমন কিছুই বলতে পারে না ছেলের ব্যাপারে। শুধু বলে আমার ছেলের কারো সাথে কোনো সমস্যা ছিল না। এরপর ওজলারের খেয়াল হয় ভিকটিমের বাবার দিকে। লোকটা যে নেশা করে সেটা তাকে দেখলেই বোঝা যায়। তো সেখান থেকে ফিরে রাতে ওজলার ডিআইজির বাড়িতে চলে আসে। ডিআইজি সাহেব ওজলারকে বিশেষ একটা কারণে ডেকেছেন। তিনি বলেন, কার্ডে যে কবিতার লাইনগুলো লেখা আছে সেটা সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? উত্তরে ওজলার জানায়, আমার মনে হয় আপনিও একটা ব্যাপার খেয়াল করেছেন। লাইনের শেষে ফুল স্টপ নেই, কিন্তু কমা দিয়ে লাইন শেষ করা হয়েছে। এর মানে হয়তো খুনি এখানেই থামবেন না, সে সামনে আরও খুন করবে। পরের দিন সকালে আরেকটা ঘটনা ঘটে। উইলটন নামে একটা রেস্টুরেন্টের সামনে সেই মুখোশধারীকে দেখা যায় তার পিকআপ থেকে নামতে। মাস্ক পরা খুনি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এই রেস্টুরেন্ট মালিক অশোকের সাথে কথা বলা শুরু করে, এবং একসময় তার ব্যাগ থেকে একটা লাড্ডু খেতে দেয় তাকে। মালিক নির্দ্বিধায় সেটা নিয়ে খেতে শুরু করে। এই ঘটনা দেখে বোঝা যায় রেস্টুরেন্টের মালিকের সাথে খুনির খুব ভালো সম্পর্ক রয়েছে, মানে এরা একে অপরকে অনেক দিন থেকেই চেনে। খুনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অশোক ম্যানেজারকে বলে সে বাইরে যাচ্ছে, কিন্তু উঠে দাঁড়ানোর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে রেস্টুরেন্ট মালিক অশোক। রেস্টুরেন্টের স্টাফরা মিলে তাকে দ্রুত পাশের হসপিটালে ভর্তি করে। ডক্টর প্রাথমিক পরীক্ষা শেষ করে অশোককে এমআরআই করানোর জন্য যখন রুমে নিয়ে যায়, ঠিক তখন আগের কেসটার মতো এখানেও বিদ্যুৎ চলে যায়। আর বিদ্যুৎ কেন গেল সেটা দেখার জন্য ডাক্তার যখন বাইরে বের হয়, তখন সার্জনের পোশাক পরা এক লোক এমআরআই রুমে প্রবেশ করে এবং একটা স্কালপেল বের করে অশোকের গলাটা চিরে দেয়। আর বলাই বাহুল্য, কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণে মারা যায় অশোক। এদিকে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ আসলে ডাক্তার এসে অশোককে মৃত অবস্থায় দেখতে পায়। এমআরআই মেশিনের উপরে খুন করা হয়েছে তাকে। এবারও যথারীতি ওজলারের ডাক পড়ে এবং ক্রাইম স্পট থেকে আগের দুটোর কেসের মতো একটা বার্থডে কার্ড এখানেও খুঁজে পায়। সেখান থেকে বেরিয়ে ওজলার দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজে সে দেখতে পায় খুনি হাসপাতালের মেইন গেট থেকে বের হয়ে সেই পিকআপ ট্রাকে গিয়ে উঠছে।
ফুটেজগুলো চেক করা শেষ হলে হসপিটাল থেকে বেরিয়ে ওজলার অশোকের হোটেলে গিয়ে তার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে। ওজলার তাদের যে বর্ণনা দিচ্ছে সেরকম একজনকে অশোক 1.5 বছর আগে এই রেস্টুরেন্টে নিয়োগ দিয়েছিল। সে এখানে ঘি সাপ্লাই করত। কথাগুলো শুনে ওজলার জানতে চায় তাকে বেতন কিভাবে দেয়া হতো। কর্মীরা জানায় ব্যাংকের মাধ্যমেই তাদের মতোই তার বেতন দেওয়া হতো। এরপর এই হোটেল থেকে বেরিয়ে ওজলার এবং তার টিম ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে অজয় সিং নামে একজন লোকের ব্যাপারে জানতে পারে। আর তারপর সেই নামের সূত্র ধরে তারা একটা ঠিকানায় গিয়ে পৌঁছায়। এটা ছিল অজয়ের বাড়ি, যেখানে গিয়ে ওজলার জানতে পারে অজয় 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। অজয়ের মায়ের থেকে জানা যায় অজয় অনেক সহজ সরল ছিল, মশলার ব্যবসা ছিল তার। এতদূর এসেও এসব শুনে এবার ওজলার রীতিমতো হতাশ হয়ে যায় এবং একটা গাছের নিচে গিয়ে বসে। সেখানেই ফোনে অশোকের পোস্টমর্টেম রিপোর্ট থেকে সে জানতে পারে এক ধরনের টক্সিনের সাহায্যে অজ্ঞান করা হয় অশোককে। এটার উদ্দেশ্য ছিল তাকে হসপিটালাইজড করা। সব শুনে ওজলারের কাছে কেসটা এবার বেশ অদ্ভুত মনে হতে শুরু করে। খুনি প্রথমে ভিকটিমকে মেরে না ফেলে আহত করছে এবং তারপরে পাঠাচ্ছে হসপিটালে, আর তারপর হসপিটালে এসে তাদের খুন করছে। কেন? সে চাইলে তো স্পটেই খুন করতে পারত। তো এসব ভাবতে ভাবতেই ওজলার অনেকটা আনমনে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। তার সহকর্মীদের তারপর সে বলে, এই খুনি যে কবিতার লাইনগুলো রেখে যাচ্ছে সেটা তো অন্য ভাষা থেকেও ট্রান্সলেট করাও হতে পারে, তাই না? কথাটা ওজলার অনেকটা আনুমানিকভাবেই বলেছিল, কিন্তু তার এই অনুমানটাই একটা বড় ক্লু তৈরি করে দিয়েছিল। অফিসে ফিরে একজন স্পেশালিস্টকে দিয়ে খুনির রেখে যাওয়া কার্ডের লেখাগুলোকে ট্রান্সলেট করানো হয়। দেখা যায় এটা 1800 শতাব্দীর এক ল্যাটিন ফিজিশিয়ান জোয়ানি মোরগানির কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার পংক্তিগুলো দেখে ওজলারের হঠাৎ মনে পড়ে এই লাইনগুলো সে প্রথম খুনের পোস্টমর্টেম রুমের সামনে দেখেছিল। এরপর সে পোস্টমর্টেম ডাক্তারের কাছে ফোন করে জানতে পারে এই শব্দগুলো কেরালার না, এটা কোশিওকা নামের একটা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে একটা বোর্ডে লেখা আছে। ডাক্তারের কথা শুনে দেরি না করে ওজলার সেই হসপিটালের অ্যানাটমি রুমে গিয়ে বোর্ডের উপরে লেখাগুলো দেখতে পায়। এটা ছিল 5 লাইনের একটা কবিতা। প্রথম 3টা লাইন খুনি তার 3টি খুনের সময় ব্যবহার করেছে, বাকি আছে আরও 2টো লাইন। এ 2টো লাইন দেখে ওজলার বুঝতে পারে যেহেতু 2টো লাইন এখনও বাকি আছে তাই আরও 2টো খুন হবে। এরপর সেখানে প্রিন্সিপালকে ডেকে আনা হয় এবং তার কাছে এই লেখাগুলোর সাথে তারা যে তদন্ত করছে সেটার বিষয়ে জানতে চাইলে প্রিন্সিপাল জানায় এখানে শুধু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই আসে সার্জারির বিষয়ে গবেষণা করার জন্য। এই অ্যানাটমি ডিপার্টমেন্টে আর কিছু না পেয়ে পুলিশ এবার অশোকের বাড়িতে গিয়ে পৌঁছায়। অশোকের বাবা ছেলের শোকে একেবারে কাতর হয়ে পড়েছে। তার সাথে কথাবার্তায় সে ওজলারকে জানায় আমার ছেলে অনেক ভালো ছিল, তার কোনো শত্রু ছিল না। কথা বলতে বলতে ওজলার পাশের একটা শেলফ থেকে মেডিকেলের একটা বই তুলে নিয়ে তাকে জিজ্ঞাসা করে এখানে কেউ ডাক্তারি পড়ে কি? লোকটা জানায় তার এক ভাগ্নি মেডিকেলে পড়ে, এটা তারই বই। এখান থেকেও তেমন কোনো কাজের তথ্য না পেয়ে ওজলার এবার হতাশ হয়ে ফেরার পথ ধরে। কিন্তু রাস্তায় পুলিশ ফোন করে তাকে জানায় নাবিন যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে একটা নয় 2টো গাড়ি ছিল। আর এই কথাটাই ওজলারকে এবার অন্য গাড়িটার খোঁজ করতে বাধ্য করে। একটা টোল বুথের সিসিটিভি ফুটেজ থেকে ট্রাকের নাম্বার আর ডিটেলস নিয়ে পুলিশ শেষ পর্যন্ত সেই ট্রাক ড্রাইভারকে ধরতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সেই রাতে অ্যাক্সিডেন্টের ওখানেই একটা লোককে সে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তার সাথে কথা বলার সময় সেই লোকটা তার গলায় টর্চের মতো কিছু একটা লাগিয়ে অদ্ভুত কণ্ঠে বলেছিল কিচ্ছু হয়নি, যাও এখান থেকে, অ্যাম্বুলেন্স আসছে। লোকটার এ ধরনের কথায় প্রচণ্ড ভয় পেয়ে সেদিন সেখান থেকে চলে আসে সে। ড্রাইভারের সব কথা শোনার পর ওজলার ড্রাইভারের বলা টর্চের সূত্র ধরে ইন্টারনেটে খোঁজ নিয়ে জানতে পারে যারা কথা বলতে পারে না তারা এই টর্চের মতো দেখতে ডিভাইসটা ইউজ করে কথা বলতে পারে। তো পরের দিন ওজলার তার সহকারীদের নিয়ে একজন ডাক্তারের কাছে আসে। সেই ডিভাইসটা দেখিয়ে তার কাছে সে জানতে চায় এই ডিভাইস মার্কেটে কতদিন আগে এসেছে। ডাক্তার উত্তর দেয় 3 বছর। এ কথার প্রেক্ষিতে গত 3 বছর ধরে কে কে এই ধরনের ডিভাইস ব্যবহার করছে সে বিষয়ে খোঁজ খবর শুরু করা হয়। অনুসন্ধান শেষে তৈরি হয় একটা লিস্টে সর্বমোট 120 জনকে পাওয়া যায় যারা এই ডিভাইস ব্যবহার করে কথা বলে। এরপর তার থেকে একটা শর্ট লিস্ট তৈরি করে অনুসন্ধান শুরু হয়। এর এক পর্যায়ে কৃষ্ণদাস PS নামে একজনের খোঁজ জানতে পারে পুলিশ।
কৃষ্ণদাসের ঠিকানা জোগাড় করে তার পরের দিন এই কৃষ্ণদাসের বাড়িতে গিয়ে পৌঁছায় তারা। বাড়িতে শুধু কৃষ্ণদাসের মা ছিল। তার সাথে কথা বলে ওজলার জানতে পারে এই কৃষ্ণদাস অনেকদিন ধরেই বাড়িতে আসে না, কিন্তু সে একসময় খুব ভালো গান করত। তার গ্রামে ভীষণ সুনাম ছিল, কিন্তু 1988 সালের দিকে তার গলায় একটা সমস্যা দেখা দিলে তার অপারেশন করা হয়। অপারেশনের পরে কৃষ্ণদাস তার বাকশক্তি হারিয়ে ফেলে। কথাগুলো শোনার পর ওজলার কৃষ্ণদাসের একটা ছবিও তার মায়ের কাছ থেকে দেখে নেয়। তো তথ্যগুলো পাওয়ার পর পুলিশ আরেকটা বিষয় খেয়াল করে, কৃষ্ণদাসের পাশের গ্রামটাই হলো সেই অজয়ের গ্রাম। অজয়কে চিনতে পেরেছেন তো? ব্যাংকে যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এরপর ওরা সেখান থেকে ফিরে আসে। মার্ডার লিস্ট দেখে ওজলার বলে যারা মারা গিয়েছে তাদের সবার জন্ম 1993 সালের দিকে, তাই এটা ধারণা করাই যায় কৃষ্ণদাসের সার্জারির সাথে এদের কোনো সম্পর্ক নেই। তবে যদি এদের বাবা মায়ের কথা বিবেচনা করা হয় তাহলে প্রথম ভিকটিম নবীনের বাবা ডক্টর শিবকুমার ক্যালিকেট মেডিকেল কলেজ থেকে এমডি করেছিল 1988 থেকে 1990 এর মধ্যে। এর সাথে কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে। মোটামুটি এরকম একটা ধারণা থেকে শিবকুমারকে এবার কল করা হয় এবং তার কাছে বলা হয় আমরা একজনকে সন্দেহ করছি। আপনি যখন ক্যালিকেট মেডিকেল কলেজে পিজি করছিলেন তখন ওখানে সার্জারি করিয়েছিল সে। শিবকুমার ওজলারের কথা শুনে বলে আমি সেখানে জেনারেল মেডিসিন বিভাগে ছিলাম, তাই আমার সার্জারির সাথে কোনো সম্পর্ক ছিল না। শিবকুমারের কথা সত্যতা যাচাইয়ের জন্য পরের দিন সকালে ওজলার ক্যালিকেট মেডিকেল কলেজে যায়। সেখানকার এক প্রফেসর শিবকুমারের কথার সত্যতা নিশ্চিত করে। এরপর ওজলার জানতে চায় 1989 সালে কৃষ্ণদাস নামে একজন সার্জারি করিয়ে বোবা হয়ে গিয়েছিল। সেই সময় কোন কোন ডাক্তার কৃষ্ণদাসের সার্জারি করিয়েছিল সেটা জানা সম্ভব কি? একথায় ডাক্তার এবার একটা রেজিস্টার দেখে জানায় তৃতীয় ভিকটিম অশোকের বাবা মানে সেলভারাজ এই কলেজে 1988-তে অ্যানেস্থেশিয়ার উপর পিজি করছিল, কিন্তু 1990-এর দিকে কোর্স শেষ না করেই তাকে চলে যেতে হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এই বের করে দেওয়ার তথ্যটা এবার ওজলারের মনে আরেকটু সন্দেহ তৈরি করে, তাই সে প্রফেসরকে মাতাল করে তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে পারে। প্রফেসর ওজলারকে জানায় সেলভারাজ অনেক অহংকারী ছিল। আমরা 1 বছর একসাথে লেখাপড়া করেছি। সে একজন ড্রাগ অ্যাডিক্টও ছিল। একদিন অপারেশন থিয়েটারে কিছু জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ে সে এবং তাকে শেষ পর্যন্ত কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপর তাকে আমরা আর কখনোই ক্যাম্পাসে দেখিনি, কিন্তু তার কিছুদিন পর যখন তারা 4 জন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তখন তাকে একবার দেখেছিলাম। গাড়ি অ্যাক্সিডেন্টের কথা শুনে ওজলার তাকে জিজ্ঞাসা করে কিসের অ্যাক্সিডেন্ট। সেই অফিসার বলে ওই গাড়িতে 4 জন ছিল, 4 জনই মাতাল অবস্থায় ছিল, শিবকুমার, সেলভারাজ, আলেকজান্ডার আর জেভি। এই জেভিকে তো আপনি চিনেনই, আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র ডক্টর ছিল সে। সেদিন আলেকজান্ডার গাড়ি চালাচ্ছিল। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয় ওজলারের কাছে। 30 বছর আগে অ্যাক্সিডেন্ট হওয়ার সবার খোঁজ নিতে বলে। খোঁজ নিয়ে জানা যায় অন্যরা দেশে থাকলেও আলেকজান্ডার দুবাইতে চলে গিয়েছে। পুলিশ এবার দুবাইতে থাকা আলেকজান্ডারের সাথে যোগাযোগ করে এবং তার থেকে জানতে পারে সে দুবাইতে এসেছে কারণ তার জীবন নাশের হুমকি রয়েছে, আর খুনি যতদিন ধরা না পড়ছে সে ততদিন দুবাইতেই থাকবে। তো এর পরের দিন সকালে ওজলার জেভির সাথে দেখা করে। এই ডাক্তার তার দাঁতের একটা অপারেশনের জন্য একটা হসপিটালে এসেছিল। সেখানেই তার সাথে দেখা করে ওজলার তাকে বলে বার্থডে কিলারের থেকে আপনার জীবন হুমকিতে আছে ডক্টর। কিন্তু ওজলারের কথায় তার মধ্যে কোনো রকম উদ্বেগই দেখা যায় না, বরং জেভিয়ার বলে এটা তো আমাদের পেশায় খুবই স্বাভাবিক। লোকটাকে দমানো যাচ্ছে না দেখে ওজলার এবার জানতে চায় কৃষ্ণদাসকে আপনি কি চেনেন? তবে জেভিয়ার এ কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এই বিষয়টাতে এবার সন্দেহ তৈরি হয় ওজলারের, তাই সে কয়েকজন পুলিশকে জেভির দিকে খেয়াল রাখতে বলে। কোনো দিক দিয়েই এই কেসটাতে এগোনো যাচ্ছে না, আর এটাই ওজলার শেষ পর্যন্ত দ্বিতীয় ভিকটিম সাজি মোহনের বাবা রাঘবানকে জিজ্ঞাসা করার জন্য থানায় ধরে নিয়ে আসে। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে কিছু মনেই করতে পারে না। তার এই কথায় কিছুটা অবাক হয় এবার ওজলার। সে অন্যদের নির্দেশ দেয় রাঘবান কিছু না বলতে পারলেও হবে, তবে আমাদের শুধু জানতে হবে সে 1989 সালের দিকে কি কাজ করত। এর মধ্যেই ওজলারের কাছে একটা খবর আসে আলেকজান্ডার তার বাড়িতে ফিরেছে। তার প্রতিবেশী ফোন করে এটা পুলিশকে জানিয়েছে। এই খবরটা শুনে ওজলার এবার দেরি না করে আলেকজান্ডারের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করলে সে জানায় তাকে কিছু বলার আছে পুলিশের, তাই তার বাড়িতে যেন সে চলে আসে।
ওজলার তার টিম নিয়ে কিছুক্ষণের মধ্যেই আলেকজান্ডারের বাড়িতে গিয়ে পৌঁছায়। তখন আলেকজান্ডার যখন তাকে কিছু বলতে যাবে ঠিক সেই সময় বাইরে দুটো গাড়ি এসে দাঁড়ায়। বেশ কিছু লোককে দেখা যায় গাড়ি থেকে নামতে। এদের দেখে ওজলার বুঝতে পারে কৃষ্ণদাস চলে এসেছে, কারণ সে এত সব ঘটনায় মোটামুটি নিশ্চিত হয়েছিল কৃষ্ণদাসই এই খুনগুলো করছে অন্য একজনকে সাথে নিয়ে। সেদিন কৃষ্ণদাস এসেছিল মূলত আলেকজান্ডারকে ধরে নিয়ে যেতে। যদিও সেদিন কৃষ্ণদাসের লোকজন আলেকজান্ডারকে ধরে নিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু অনেক মারপিটের পর কৃষ্ণদাস ধরা পড়ে যায় ওজলারের হাতে। তাকে এরপরে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ওজলার কৃষ্ণদাসের কাছে সরাসরি জানতে চায় আলেকজান্ডারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার কথার কোনো উত্তর দিতে দেখা যায় না কৃষ্ণদাসকে। বরং সে নির্লজ্জের মতো হাসতে থাকে। তারপরে সে পকেট থেকে একটা কাগজ বের করে ওজলারকে দেয়। এটা আগের 3টা খুনের স্পটে পাওয়া কাগজের মতোই দেখতে। ওজলার দেখতে পায় সেখানে লেখা আছে, যে মারা গিয়েছে তার আত্মাকে শান্তি পেতে দাও, হ্যাপি বার্থডে। এরপর কৃষ্ণদাস পকেট থেকে সেই লিওনেরিক্স মানে লাইটের মতো দেখতে যে ডিভাইসটা সেটা বের করে আস্তে আস্তে বলে আলেকজান্ডারকে আরও আগেই মারা উচিত ছিল। এদিকে কৃষ্ণদাসকে আপাতত কাস্টাডিতে রেখে অন্যদিকে রাঘবানের বিষয়ে জানতে তার স্ত্রীকে থানায় ধরে নিয়ে আসা হয়। থানায় আসার পর মহিলা কাঁদতে কাঁদতে পুলিশকে বলে তার স্বামী একটা মানুষরূপী শয়তান, তার জন্য আমার ছেলে নষ্ট হয়েছে। আমাদের বিয়ের আগে আমার স্বামী ক্যালিকেট মেডিকেল কলেজে কাজ করত, কিন্তু বিয়ের আগে সে স্টুডেন্টদের নেশার দ্রব্য সাপ্লাই দিত। এরপর সে এ সময় আরেকটা কথা বলে পুলিশকে, 6 মাস আগে মেডিকেল কলেজের এক ডাক্তার আমাদের বাড়িতে এসেছিল। বেশ সুদর্শন ছিল সেই ডাক্তার। সেই ডাক্তারের বোন সুজাও সেই একই মেডিকেল কলেজে পড়তো যেখানে তার স্বামী কাজ করত। সেই সুজা নামের মেয়েটা নাকি আত্মহত্যা করেছিল। মূলত এ কারণেই সেই ডাক্তার তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। রাঘবানের স্ত্রীর কথা শুনে সিজু নামের এক অফিসার ডক্টর অরুণ নামে এক ডাক্তারের ছবি বের করে দেখালে মহিলা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এই আমার বাড়িতে গিয়েছিল। এবার ওজলারের একটা সন্দেহ হয়। সে জানতো ডাক্তার অরুণ SM হাসপাতালে কাজ করে। তার মনে হয়, আচ্ছা, ডাক্তার অরুণের কৃষ্ণদাসের গলার ভয়েস নষ্ট হওয়ার সাথে তার বোন সুজার আত্মহত্যার মধ্যে কোনো সম্পর্ক নেই তো। এই সন্দেহ থেকেই ডাক্তার অরুণের সাথে এবার দেখা করার সিদ্ধান্ত নেয় ওজলার। সে যখন অরুণের সাথে দেখা করার জন্য রওনা হয়েছে তখন দেখা যায় জেভির দাঁতের অপারেশনের বিষয়ে ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছে। তবে ওজলারের নির্দেশে কয়েকজন পুলিশ সেখানে পাহারায় আছে। ওদিকে ওজলার আর সিজু ডাক্তারের বাড়িতে গিয়ে পৌঁছায়। ডাক্তার অরুণ যখন রেডি হয়েছিল বের হওয়ার জন্য তখন সেখানে সে ওজলারকে দেখে এবার কিছুটা অবাকই হয়, কিন্তু তারপরে সে জিজ্ঞাসা করে তার কাছে তারা কি জানতে চায়। এ সময় সিজু কৃষ্ণদাসের ছবি অরুণকে দেখায়, কিন্তু অরুণ অদ্ভুতভাবে বলে, এটা কে, আমি তো চিনতে পারছি না। কিছুদিন আগে আমি দিদির মেডিকেল বইয়ের মধ্যে একটা ছবি খুঁজে পাই। এই ছবিতে তার সাথে একটা ছেলেও ছিল। আমি শুধু জানতে চাইছিলাম এই ছেলেটাকে, সে কারণেই আমি রাঘবানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু রাঘবান যখন বলল যে সে এ বিষয়ে কিছুই জানে না, তখন আমি আর কিছু জানার চেষ্টাও করিনি। ডাক্তার অরুণের কথা শুনে ওজলার এবার সেই ছবিটা দেখতে চায়। অরুণ যখন ছবিটা নিয়ে এসে তাকে দেখায় তখন অবাক হতে শুরু করে ওজলার। আর এর মধ্যেই খবর আসে হসপিটাল থেকে জেভিয়ারকে কিডন্যাপ করা হয়েছে। কেউ এমার্জেন্সি রুমে ঢুকে সবাইকে অজ্ঞান করে তাকে নিয়ে চলে গিয়েছে। এদিকে দেখা যায় জেভিয়ারকে ক্যালিকেট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, আর অন্যদিকে তার কিডন্যাপের খবর শুনে বেরিয়ে পড়েছে ওজলার। গাড়ির মধ্যেই সে সিজুকে বলে, আমরা অনেক বড় একটা বোকামি করেছি। ওই লেখাগুলোর মধ্যে একটা কমা ছিল। এখানে 5 জন নয়, 4 জনকেই খুনের বিষয়ে ক্লু রাখা হয়েছিল। অরুণের বোনের পাশে যে ছেলেটা ছিল সেটা আর কেউ নয়। আমার নিশ্চিত ধারণা এটা আলেকজান্ডার। কালকে রাতে আলেকজান্ডারের ঘরে আমি সেম একটা বনসাই গাছ দেখেছিলাম, আর এই ছবিটার পেছনেও আমি সেটা দেখেছি। এটা একটা মাস্টার প্ল্যান যেটা আলেকজান্ডার আর কৃষ্ণদাস মিলে বানিয়েছে। আমরা আলেকজান্ডারকে যত ভালো মনে করেছিলাম, আলেকজান্ডার কিন্তু ততটা ভালো নয়। আমি নিশ্চিত আলেকজান্ডার দুবাইতে যায়নি। তাদের কথাবার্তার মধ্যেই পুলিশ কমিশনার ওজলারকে ফোন করে বলে, তুমি ঠিকই ধরেছ, আমাদের কাছেই মাত্র একটা মেইল এসেছে। 3 বছর আগে আলেকজান্ডারের আধার কার্ডের নাম ছিল সুধাকরণ। আমাদের এখন ক্যালিকেট মেডিকেল কলেজে যেতে হবে। আমি নিশ্চিত জেভিকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ক্যালিকেট মেডিকেল কলেজে কিডন্যাপ হওয়া ডক্টর জেভিকে স্ট্রেচারে করে সেই অ্যানাটমি হলে নিয়ে আসে আলেকজান্ডার। এরপর জেভিয়ারকে খুন করার প্রস্তুতি নেওয়া হয়।
কিন্তু এবার মুভির সবচেয়ে চমকে যাওয়া দৃশ্যটা হাজির হয় আমাদের সামনে। আলেকজান্ডার হিসেবে যাকে এতদিন ধরে দেখানো হচ্ছিল সে ছিল আসল আলেকজান্ডারের নিয়োজিত একজন সাধারণ মানুষ। এবার আমাদের দেখানো হয় আসল আলেকজান্ডারকে। তবে এই পুরো বিষয়টা ঠিক কিভাবে হলো আমরা একটু পরে দেখছি সেটা। তার আগে চলুন জানার চেষ্টা করি এখানে আসলে কি ঘটতে চলেছে। আলেকজান্ডার জেভিয়ারের শরীরে ফার্মেলিন ছিটিয়ে দেয় এবং তার সাথে কিছু কথা বলা শুরু করে সে। এই কথাগুলো ছিল 30 বছর আগে তাদের মধ্যে হওয়া স্মৃতিচারণের অংশ। কথা বলতে বলতেই সে জেভির হাতে স্কালপেল দিয়ে কেটে ফেলে। দেখা যায় একটা কাটা অংশ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। এরপর সে যখন ছুরি চালাতে যাবে তার গলায়, ঠিক তখনই সেখানে ওজলার এসে পড়ে এবং গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর আলেকজান্ডারকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে একটা রুমে কৃষ্ণদাস এবং তাকে একসাথে বসিয়ে শুরু হয় জেরা করা। ওজলারের কথায় এ সময় আলেকজান্ডারকে অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছিল। তারপরে সে শুরু করে তার কথা বলা। আলেকজান্ডার কেন একজন খুনিতে পরিণত হলো সেটাই আমরা এখন দেখব এবং একই সাথে মুভির মূল রহস্য উন্মোচন হয়ে যাবে। কথায় কথায় আলেকজান্ডার ফিরে যায় এবার তার অতীতে। সে বলতে শুরু করে কেন সে এমনভাবে খুন করতে শুরু করলো। দৃশ্যপটটা ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখতে পাই একটা নবীনবরণ অনুষ্ঠানে গান গাইছে তরুণ কৃষ্ণদাস। অন্যদিকে মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে একে অপরের সাথে যখন পরিচিত হচ্ছিল তখন সেখানে শিবকুমার, সেলভারেজ, আলেকজান্ডার এবং জেভিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরা চারজন একই ব্যাচের স্টুডেন্ট ছিল। এই নবীনবরণ অনুষ্ঠানেই ডাক্তার অরুণের বোন সুজাকে দেখে তার প্রেমে পড়ে যায় আলেকজান্ডার। এরপর সময় গড়ানোর সাথে সাথে সুজার প্রতি ক্রমেই দুর্বলতা বাড়তে থাকে তার। প্রথমে সুজা তাকে পাত্তা না দিলেও একসময় সুজা আলেকজান্ডারকেও ভালোবাসতে শুরু করে। এরপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। এই অবস্থার মধ্যেই হঠাৎ একদিন কৃষ্ণদাসের গলায় দেখা দেয় সমস্যা। প্রথম থেকেই আলেকজান্ডার একজন ভালো ছাত্র হিসেবে টিচারদের চোখে পড়ে গিয়েছিল, তাই কৃষ্ণদাসের গলায় চিকিৎসা করার পরে যখন দেখা গেল তার অপারেশন করতে হবে তখন এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয় আলেকজান্ডারের উপর, কিন্তু তার সাথে জুড়ে দেওয়া হয় জেভিয়ারকে। কিন্তু আলেকজান্ডারকে প্রফেসররা তার থেকে বেশি পছন্দ করত বলে জেভিয়ারের প্রায় সবসময়ই আলেকজান্ডারের উপরে বেশ জেলাসি কাজ করত। এছাড়া জেভি শিবকুমার, সিলভারের সাথে সবসময় মিশত, কিন্তু এই দুইজন ছাত্র ছিল নেশাখোর। একদিন তাদের নেশা করতে দেখে ফেলে আলেকজান্ডার এবং সে প্রফেসরদের কাছে কমপ্লেন করলে কলেজ থেকে সিলভারকে বের করে দেওয়া হয়। যা হোক, এদিকে কৃষ্ণদাসকে ক্যালিকেট মেডিকেল কলেজে নির্দিষ্ট দিনে গলায় সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হয়। আলেকজান্ডার সফলতার সাথে কৃষ্ণদাসের অপারেশন শেষ করলেও একেবারে শেষ মুহূর্তে সেলাইয়ের সুতো কাটার দায়িত্ব পড়েছিল জেভির উপর। কিন্তু সুতো কাটার সময় জেভি ইচ্ছে করেই কৃষ্ণদাসের গলায় একটা জায়গায় ছুরি চালিয়ে দেয়। এই কারণে কৃষ্ণদাস তার কথার শক্তি হারিয়ে ফেলে। জেভি এটা করেছিল মূলত কৃষ্ণদাসকে ক্ষতি করার উদ্দেশ্যে নয়, তার উদ্দেশ্যটা ছিল আলেকজান্ডারকে দুর্নাম করানোর জন্য। যাই হোক, এই ঘটনায় জেভিয়ারকে সাসপেন্ড করা হয় এবং আলেকজান্ডারকে 1 মাসের জন্যও সাসপেন্ড করা হয় কলেজ থেকে। সাসপেন্ড হওয়ার পর জেভিয়ার এবং তার 2 বন্ধু মিলে আলেকজান্ডারের উপরে প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান তৈরি করে। সেই লক্ষ্যে রাঘবানকে দিয়ে একদিন রাতে আলেকজান্ডারকে ডেকে নেওয়া হয় সেই অ্যানাটমি বিভাগে। সে যখন সেখানে পৌঁছায় তখন আগে থেকে লুকিয়ে থাকা 3 বদমাইশের হাতে ধরা পড়ে আলেকজান্ডার। এরপর তাকে একটা টেবিলের উপরে রেখে নির্যাতনের পর তার মাথায় আঘাত করা হয়। এই আঘাতে আলেকজান্ডার যখন বেহুশ হয়ে পড়ে তখন তারা তাকে নিয়ে একটা গাড়িতে গিয়ে বসে। গাড়িটা চলার কিছু সময় পর ইচ্ছে করেই জেভি গাড়িটা অ্যাক্সিডেন্ট ঘটায়। এতে আবারও মাথায় আঘাত পায় আলেকজান্ডার। মাথায় প্রচণ্ড আঘাতে কোমায় চলে যায় আলেকজান্ডার, কিন্তু জেভি সহ অন্যরা আলেকজান্ডার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বলে তার উপরে দোষ চাপিয়ে খালাস পেয়ে যায়। কোমায় আলেকজান্ডার এক ধারে 8 মাস ছিল। এই 8 মাসে শুধু তার বাবা মা এবং সুজা ছাড়া কেউ তার সাথে দেখা করতে আসতো না। কিন্তু আলেকজান্ডারের অবস্থা সুজার মধ্যে প্রচণ্ড একটা মানসিক বৈকল্যতা তৈরি করতে শুরু করে। এরপর ডাক্তার যখন একদিন বলে যে আলেকজান্ডারের সেরে ওঠার সম্ভাবনা নেই, তখন ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয় সুজা। ভালোবাসার মানুষটির কষ্ট দেখে সহ্য করতে না পেরে কলেজ থেকে যাওয়ার পথে একদিন একটা বাসের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে সুজা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেদিন সুজা মারা যায় ঠিক সেদিনই কোমা থেকে সেরে ওঠে আলেকজান্ডার। কিন্তু সে তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলে তার মন থেকে। এরপর থেকে আলেকজান্ডারের জীবন থেকে মা, বাবা, পরিজন একে একে সব পৃথিবী থেকে বিদায় নেয়।
বই হয়ে পড়ে আলেকজান্ডারের নিত্যদিনের সঙ্গী। এভাবেই একে একে 27টা বছর কেটে যায় তার জীবন থেকে। 3 বছর আগে ইউটিউবে একটা ইন্টারভিউতে কৃষ্ণদাসকে দেখে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। সে জানতে পারে সুজা সম্পর্কে, সে জানতে পারে তার এই অবস্থার জন্য কারা দায়ী ছিল। তাই প্রচণ্ড ক্রোধে আলেকজান্ডার তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যেহেতু কৃষ্ণদাস এদের কারণেই তার কণ্ঠস্বর হারিয়েছিল, তাই সে ভাবে তাকে নিয়েই সে প্রতিশোধ নেবে। তাই সে কয়েকদিন পর কৃষ্ণদাসের ঠিকানা জোগাড় করে তার সাথে দেখা করে। এরপর দুজনে মিলে তৈরি করে প্ল্যান। কিন্তু যেহেতু তাদের এই অবস্থার জন্য যারা দায়ী ছিল তারা ততদিনে অনেকটা বুড়ো হয়ে গিয়েছিল, তাই ওরা টার্গেট করে তাদের সন্তানদের। একে একে 3 জনকে হত্যা করা হয়। প্রথমে হত্যা করা হয় শিবকুমারের ছেলে নবীনকে, দ্বিতীয় খুনটা হয় রাঘবানের ছেলেকে এবং তৃতীয় খুনের শিকার হয় সেলভারেজের ছেলে অশোক। জেভির একটা মেয়ে ছিল যে আমেরিকাতে থাকতো, ওরা চাইলে তাকেও সরিয়ে দিতে পারত, কিন্তু আলেকজান্ডারের সবচেয়ে বড় ক্ষতি করেছিল জেভি, তাই সে চাইছিল নিজের হাতে জেভিকে শেষ করতে। এ কারণে একজন লোককে নকল আলেকজান্ডার সাজিয়ে দুবাইতে পাঠিয়ে দেয় সে, আর সে এদিকে তার অপারেশন জারি রাখে। জেভিও শেষ হয়ে যেত যদি না ওজলার তাকে এসে বাঁচাতো। তো এসব কথাগুলো বলার পর আলেকজান্ডার থেমে যায়। ওদিকে ওজলার অন্যদের নির্দেশ দেয় দুজনকে কাজটাই নিতে, কিন্তু এর আগে আলেকজান্ডার ওজলারের কাছে অনুরোধ করে জেভির সাথে তাকে যেন একবার কথা বলিয়ে দেয়। তার অনুরোধে ওজলার রাজি হয় এবং পরের দিন তার সামনে জেভিকে হাজির করা হয়। লোকটা খুব বেশি রক্তক্ষরণ না হয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। জেভির সাথে আলেকজান্ডারের কথোপকথনে বোঝা যায় তার মনে জেভির প্রতি প্রচণ্ড ক্ষোভ কাজ করছে, কারণ তার কারণেই সুজাকে হারিয়েছিল সে। নিজে 27 বছর স্মৃতিহীন হয়ে থেকেছিল। পুরো জীবনটাই আলেকজান্ডারের বরবাদ হয়ে গিয়েছিল শুধুমাত্র জেভির কারণে। তবে আলেকজান্ডারের কথায় জেভিকে শুধু শয়তানের মতো হাসতেই দেখা যায়, আর একসময় হাসি থামিয়ে সে শুধু বলে, ঈশ্বর পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তিদের বেছে নেন যারা অনেক অপরাধ করেও রাজ করে এই দুনিয়ায়। জেভির কথায় এবার শুধু মৃদু হাসে আলেকজান্ডার। এর 2-3 দিন পরের কথা, নিজের আত্মজীবনী পাবলিশের একটা অনুষ্ঠানে জেভিকে বক্তৃতা দিতে দেখা যায়। কিন্তু কিছু সময় কথা বলার পরে হঠাৎ কাশতে শুরু করে জেভি এবং এটা ধীরে ধীরে মারাত্মক রূপ নেয়। সেই অনুষ্ঠানে ওজলারও উপস্থিত ছিল। এ সময় তার কাছে ফরেন্সিক থেকে একটা ফোন আসে। ফোনে ওজলারকে জানানো হয় 3টা খুনের মতো জেভির ক্ষেত্রেও সেম একটা বিষয় দেখা গিয়েছে। আলেকজান্ডার যখন তার হাতে ছুরি চালাচ্ছিল তার আগে সে একটা কিছু দিয়ে জেভির হাতে দাগ কেটেছিল। কিন্তু এই দাগ কাটার বিষয়টা কোনো সাধারণ বিষয় নয়। এই কালিতে এমন এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেটা মানুষের দেহে প্রবেশ করার 7 দিনের মাথায় সক্রিয় হয়, আর এটাতে কয়েক মিনিটের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে ভিকটিমের। কথাগুলো শুনতে শুনতেই ওজলার খেয়াল করে মাটিতে লুটিয়ে পড়েছে জেভি এবং ফোন কাটার আগেই তার মৃত্যু ঘটেছে। অর্থাৎ এর মাধ্যমে নিজের প্রতিহিংসার পুরো প্রতিশোধ আলেকজান্ডার নিতে পেরেছে। এরপর দেখা যায় আলেকজান্ডারের সেই সহপাঠীরা যাদের সন্তানদের সে খুন করেছিল তারা একে একে আত্মহত্যা করছে। আসলে অন্তরের জ্বালা সামলানো বড়ই কঠিন কাজ। ওদিকে তারপর আলেকজান্ডার এবং কৃষ্ণদাসকে জেলে প্রেরণ করা হয় এবং ওজলার আবার ফিরে আসে বিনীতের কাছে, কারণ সে একটা বিষয় সম্প্রতি জানতে পেরেছিল আর এটা তাকে জানিয়েছিল আলেকজান্ডার। বিষয়টা হলো বিনীত বলেছিল সে ওজলারের স্ত্রী এবং কন্যাকে খুন করার পর আলাদা আলাদা করে টুকরো করেছিল, কিন্তু বিনীত যে অস্ত্র দিয়ে এটা করেছিল তাতে কোনো হাড়ের গুঁড়োর আলামত পাওয়া যায়নি। কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে অস্ত্র দিয়ে কোনো হাড় কাটা হয় তার অতি সূক্ষ্ম কণা কিছুটা হলেও লেগে থাকে সে অস্ত্রে। এটা এমনকি কোনো রাসায়নিক দিয়ে ধুলেও যায় না। তাই বিনীতের সাথে দেখা করে ওজলার এটার ব্যাখ্যা জানতে চায়। তার কথায় বিনীত এবার একটা অদ্ভুত হাসি দেয় এবং তাকে বলে এটার রহস্য সে যেন নিজেই খুঁজে বের করে। বিনীতের কথাগুলো বলার সময় ওজলারের মুখের এক কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে, আর এই হাসির অর্থ কি সেটা আর দেখানো হয় না মুভিতে। তবে অনেকগুলো অর্থ হতে পারে, সেগুলো কি আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন। কে কি ভাবলেন সেটা জানানোর অনুরোধ থাকলো। আর এই অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এক্সপ্লেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।